তাহলে কি হচ্ছে ব্যাপারটা যে রাইট, তাহলে n এর ডেরিভেটিভ অফ w এটাকে আমি বাউন্ড করে দিই m টাইমস n ফ্যাক্টোরিয়াল বাই r টু দি পাওয়ার n। তাহলে এইবার এন্টার ফাংশনে চলে যাই। তাহলে এন্টার ফাংশনের আমি যদি একটা পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন দিতে চাই, তাহলে আমি সেন্টারটা জিরোতে ধরতে পারি। জিরোকে সেন্টার করে আরবিটারি যে কোনো বড় রেডিয়াসে একটা বল আমি নিতে পারি, তাই না? সেই বলের ভিতরে পাওয়ার সিরিজটা ভ্যালিড হবে, কারণ এন্টার। ইন অ্যাডিশন আর একটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে এই ফাংশনটা বাউন্ডেড, ঠিক আছে? তো বলে দিই যে এমন একটা এন্টার ফাংশন যেটা বাউন্ডেড, বুঝতে পারছিস তো? বাউন্ডেড বলে দিই। তার মানে তোর mod of fজেডটা less than or equal to m for all z belongs to c। এরকম একটা m আছে যাতে করে mod of fজেডটা less than or equal to m for all z belongs to c। এই সার্কেলের বাউন্ডারিটা হচ্ছে আমাদের গামাটা, এটাকে আগে গামা করে বলছি। সেন্টারটা হচ্ছে জিরোতে, সেটাকে আমরা আগে ডাব্লিউ করে বলছি। তাহলে ইন্টার ফাংশনের ক্ষেত্রে আমরা যদি কসিস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে বলতো? বা অন্য কেউ বল। স্ট্রেট ফরওয়ার্ড এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ও দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? আমি আবার শেয়ার করবো। হ্যাঁ দেখা যাচ্ছে। স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লাই কর, এটা ইন্টার ফাংশনের সেন্টারটা জিরো ধরে, তাহলে কি হচ্ছে বল? তাহলে mod of fn জিরোটা হচ্ছে less than or equal to, এটা হচ্ছে বাউন্ডটা, যেখানে বাউন্ডেড ধরে নিয়েছি n ফ্যাক্টোরিয়াল বাই r টু দি পাওয়ার। এবার এটা তো ইন্টার ফাংশন, তাহলে আমি সার্কেলের রেডিয়াস থেকে যা খুশি বড় নিতে পারি না? আমি আরটাকে চাইলে ইচ্ছে মতো বাড়াতে পারি, কারণ এটা টোটাল প্লেনেই তো অ্যানালিটিক। তাহলে আমি এনটাকে ফিক্স থাকে, আর এমটা তো অটোমেটিক্যালি ফিক্স। আমি যদি আর টেন্স টু ইনফিনিটি করি, তাহলে ডান দিকে এটা জিরোতে চলে যাবে না? হ্যাঁ, তাহলে mod of fn জিরোটা লেস দেন ইকুয়াল টু সামথিং, যেটা আর টেন্স টু ইনফিনিটি করে দিলে জিরো দিকে চলে যাচ্ছে, আর বাদিকে কোনো আর নেই। তাহলে mod of fn জিরো তাকে আমি আরবিট্রারিলি স্মল করে দিতে পারি। তার মানে কি ইমপ্লাই? তার মানে fn জিরোটা অ্যাকচুয়ালি জিরো, তাই না? তাই তো, ফর অল n, হ্যাঁ ফর অল n fn জিরোটা। এবার f এর যেহেতু পাওয়ার সিরিজ এক্সপ্যানশন আছে, এফটা হচ্ছে সামেশন fn জিরো বাই n ফ্যাক্টোরিয়াল z টু দি পাওয়ার n n equal to 0 to infinity। সমস্ত fn জিরো গুলো জিরো হয়ে গেছে, তার মানে পাওয়ার সিরিজটা পুরো জিরো, তাই না?
হুম। তাহলে কি বোঝাচ্ছে, তার মানে এফটা কনস্ট্যান্ট ফাংশন, তাই না? এফটা তো কনস্ট্যান্ট ফাংশন। আচ্ছা, টেকনিক্যালি ফর অল এন বলাটা ঠিক না, মানে ফর অল এন নট ইকুয়াল টু জিরো বলা উচিত actually। কারণ এন ইকুয়াল টু জিরো হলে তো নিচে আর টু দি পাওয়ার এন নেই, আর টু দি পাওয়ার জিরো মানে নিচে জাস্ট ওয়ান আছে, সেক্ষেত্রে তুই কোনো লিমিট নিতে পারবি না, কারণ আর সেক্ষেত্রে টেকনিক্যালি নেই। তাহলে ফর অল নট এন নট ইকুয়াল টু জিরো, এন জিরোটা জিরো, তার মানে তো এই পাওয়ার সিরিজটা হচ্ছে যে শুধু ফার্স্ট টার্মটা পড়ে থাকবে, তাই না? অনলি ফার্স্ট টার্মটা পড়ে থাকবে, সেটা হচ্ছে তো জাস্ট এফ। তাহলে এফ জেড ইকুয়াল টু এফ জিরো ফর অল জেড, তার মানে এফটাকে কনস্ট্যান্ট ফাংশন। তাহলে আগে যেটা বলছিলাম যে এন্টার বাউন্ডেড ফাংশন আর কনস্ট্যান্ট, এটাই হচ্ছে আমাদের বিগ থিওরেম। ও মানে এন্টার ফাংশন যদি হয় আর সেটা যদি বাউন্ডেড হয় তাহলে সেটা অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে, তাই তো? একদম। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের বিগ লিভিলস থিওরেম বলে এটাকে। দেখ, এটা কিন্তু রিয়েল অ্যানালিসিসে একেবারেই ট্রু না। যেমন ধর রিয়েল অ্যানালিসিসে কি হয়, আমি যদি সাইন এক্স নিই, সাইন এক্স তো বাউন্ডেড, এবং সাইন এক্সটা এন্টায়ার, কারণ সাইন এক্স এর যে পাওয়ার সিরিজটা আছে, এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, এর রেডিয়াস অফ কনভার্জেন্স তো ইনফিনিটি, তাই না? তাহলে এটা হোল রিয়েল লাইনেই তো অ্যানালিটিক এবং অবশ্যই বাউন্ডেড, বাট সাইন এক্স তো কনস্ট্যান্ট। তো রিয়েল অ্যানালিসিস এটা ট্রু না, বাট কমপ্লেক্স অ্যানালিসিস এটা ট্রু হবে। বাউন্ডেড এন্টার হলে কনস্ট্যান্ট। এটা হচ্ছে লিভিলস থিওরেম। তার মানে কি বলছে যে একটা ইন্টার ফাংশন যেটা কমপ্লেক্স সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল, সেটা যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড মানে ইমেজটা একটা একটা ডিস্কের ভিতর রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বাউন্ডেড মানে ইমেজটাকে একটা ডিস্কের ভিতর আমি ফেলতে পারবো, সেটা যদি হয় তাহলে ইমপ্লাই করবো অ্যাকচুয়ালি এফটা কনস্ট্যান্ট হয়ে যাবে একটা ফিক্স পয়েন্টে, আর কোথাও নড়তে পারবে না। কত স্ট্রং রেস্ট্রিকশন বুঝতে পারছি। পুরো কমপ্লেক্স ট্রেনটাকে ক্রাশ করে যদি একটা ডিস্কের ভিতর নিয়ে চলে আসে এন্টার ফাংশন, তাহলে অ্যাকচুয়ালি ডিস্কটাকে একটা পয়েন্টে কোলাপস করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্টার বাউন্ডেড ফাংশন গুলো কনস্ট্যান্ট। তাহলে এবার আমাদের ফেমাস থিওরেম দেখ, লিভিল থিওরেম দিয়ে আমরা প্রুফ করে দেবো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। এটা খুব ফেমাস থিওরেম, এটা অনেক ছোটবেলা থেকে সবাই জানিস, বাট এই প্রুফটা হয়তো অনেকে পরিচিত। আমি কিছু অ্যালজেব্রিক প্রুফ আছে, বাট কমপ্লেক্স অ্যাল ইউজ করে এটা প্রুফ আমরা দিতে পারি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরেম অ্যালজেব্রা কি বলছে, যে কোনো পলিনোমিয়াল, যে কোনো পলিনোমিয়াল ওভার সি,
একটা রুট থাকবে, তাই তো, কমপ্লেক্স নাম্বারের ভিতরে। যে কোনো পলিনোমিয়াল ওভার কমপ্লেক্স নাম্বার যদি নিস উইথ কমপ্লেক্স কোএফিসিয়েন্ট, তার মানে ওভার কমপ্লেক্স নাম্বার একটা পলিনোমিয়াল, তার অলওয়েজ একটা রুট, যেটা রিয়েলের ক্ষেত্রে অবশ্যই ট্রু না, কারণ জানিস যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা রিয়েলের ভিতর কোনো রুট নেই। রিয়েল নাম্বারের ভিতরে কোনো রুট নেই, বাট কমপ্লেক্স নাম্বারে গেলে দুটো রুট হবে আই আর মাইনাস আই। কমপ্লেক্স নাম্বার হচ্ছে অ্যালজেব্রিক্যালি ক্লোজ। এই প্রপার্টিটাকে অ্যালজেব্রিক্যালি ক্লোজ বলি আমরা, মানে হচ্ছে এনি পলিনোমিয়াল উইথ কমপ্লেক্স কোএফিসিয়েন্ট হ্যাজ এ রুট ইন সি। এবার এটা খুব সুন্দর, এটাকে লিভিল থেকে আমরা কি করে প্রুফ করবো, লিভিল দিয়ে এটাকে আমরা সহজেই প্রুফ করবো। ও আচ্ছা, একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল, নন কনস্ট্যান্ট বলা উচিত, কারণ টেকনিক্যালি তুই কনস্ট্যান্ট একটা পলিনোমিয়াল নিতে পারিস, তো p z equal to 2 ফর অলওয়েজ, তাহলে অবভিয়াসলি তার কোনো রুট থাকবে না, নট 2 equal to 0 হতে পারে। তো নন কনস্ট্যান্ট বলা উচিত, এভরি নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল হ্যাজ এ রুট। তাহলে এবার লিভিল দিয়ে এটা কি করে প্রুফ করবো, খুব ইজি। তাহলে বাই কন্ট্রাডিকশন ধরে নে যে pz এর কোনো রুট নেই, ঠিক আছে, pz এর কোনো রুট নেই, ঠিক আছে। তাহলে pz এর কোনো যদি রুট না থাকে, তাহলে pz নট ইকুয়াল টু 0 ফর অল z বিলংস টু c, তাই না? pz এর কোনো রুট নেই, আমি ধরে নিই pz নট ইকুয়াল টু 0 ফর অল z বিলংস টু c। তাহলে তুই একটা নতুন ফাংশন ডিফাইন কর, fz ইকুয়াল টু 1 ওভার pz, একটা নতুন ফাংশন ডিফাইন। এবার আমার ক্লেম হচ্ছে যে এই fz টা অ্যাকচুয়ালি বাউন্ডেড, কেন বলতে পারবে? বুঝতে পারছিস কেন হবে বাউন্ডেড fz টা? কারণটা দেখ খুব সোজা, কারণটা হচ্ছে যে তুই যদি মড জেডটাকে অনেক লার্জ করে দিস, মড জেড টেন্স টু ইনফিনিটি করে দিস, তাহলে মড অফ পিজেডটা অনেক লার্জ হয়ে যাবে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু সাম কে হয়ে যাবে, তাই না? কারণ কি, কারণ একটা পলিনোমিয়াল তুই জানিস মড জেডটা যখন লার্জ হয়ে যাবে তখন অনলি লিডিং টার্মটা ডমিনেট করে, অনলি জেড টু দি পাওয়ার এন, বাকি টার্মগুলো কন্ট্রিবিউশনটা ট্রিভিয়াল হয়ে যাবে, অনলি লিডিং লিডিং টার্মটা ডমিনেট করে। মড জেড যদি অনেক লার্জ হয়ে যায় তাহলে মড অফ জেড টু দি পাওয়ার এনও লার্জ হয়ে যাবে, তাহলে মড অফ পিজেডও লার্জ হয়ে যাবে। মড জেড যখন অনেক লার্জ, তখন মড অফ পিজেডটাও একটা কারো একটা লোয়ার বাউন্ড থাকে, মানে সেটা মিনিমাম একটা রেঞ্জের নিচে নামতে পারে না। মড জেড অনেক বড় হলে মড অফ পিজেড অনেক লার্জ, মড পিজেড যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কে হয়ে যায়, তাহলে এফ জেডটা তোর
লেস দ্যান ইকুয়াল টু 1 বাই কে হয়ে যাবে, তাই না? এবং কেটা নন জিরো, যেহেতু ঠিক কোনো রুট নেই, তাহলে মড অফ এফজেডটা লেস দ্যান ইকুয়াল টু 1 বাই কে হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ দাদা। দাঁড়া স্টেপ করে নিই। তাহলে আমরা একটা নতুন ফাংশন ডিফাইন করলাম 1 বাই পিজেড, এবং সেখান থেকে দেখিয়ে দিলাম মড অফ পিজেডটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এবার একটা জিনিস দেখ, আমরা ধরে নিই যে পির কোনো রুট নেই, মানে পি সেট নট ইকুয়াল টু জিরো, তাহলে পি যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এবং পিটা একটা পলিনোমিয়াল, তাহলে পিটা তো অ্যানালিটিক, তাই না? যেগুলো পলিনোমিয়াল অবভিয়াসলি অ্যানালিটিক হয়। তাহলে পি যদি নট ইকুয়াল টু জিরো হয়, পি যদি অ্যানালিটিক হয়, তাহলে 1 বাই পি যেটা অ্যানালিটিক হয়। যেমন নর্মাল ক্যালকুলাসে তোরা করছিস যে এফ যদি ডিফারেন্সিয়েবল হয়, এফ যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে 1 বাই এফ ডিফারেন্সিয়েবল। সিমিলারলি পি নন জিরো, পি অ্যানালিটিক, কোন 1 বাই পি অ্যানালিটিক। তার মানে বেসিক্যালি আমি বলছি যে এফটা অ্যানালিটিক, এফটা অ্যানালিটিক অন হোল অফ পুরো কমপ্লেক্স প্ল্যানিং হচ্ছে এফটা অ্যানালিটিক, মানে এফটা এন্টার আর এফটা বাউন্ডেড। তাহলে এবার লিভিলস থিওরেম কি বলছে, এফটা কনস্ট্যান্ট, তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিটাও কনস্ট্যান্ট, বাট সেটা পসিবল না কারণ এটা নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল নিচ্ছে। বুঝতে পারলি? এবার তাহলে এটা হচ্ছে কন্ট্রাডিকশন। এখানে কন্ট্রাডিকশন হয়ে গেল। এক্স্যাক্টলি। এইটা ইন্টারেস্টিং, খুব ভালো করে বুঝ, যেটা আমি বললাম যে আগের ছবিটাই চলে যায়। একটা পলিনোমিয়াল আছে, তো মড জেডটা যখন খুব লার্জ, মানে মড জেডটা যখন একটা রেডিয়াসকে ছাড়িয়ে চলে যাবে, একটা রেডিয়াসের বাইরে মড জেডটা যখন ছাড়িয়ে চলে যাবে, তখন মড অফ পি জেডটাও অনেক দূরে চলে যাবে। কারণ কি, মড জেড অনেক বড় হলে অনলি লিডিং টার্মটা ডমিনেট করে, অনলি এই টার্মটা ডমিনেট করে, অন্যগুলো কন্ট্রিবিউশন স্মল। এটাকে রিওরাসি লেখা যায়, মানে আমি জাস্ট বলছি না, এমনি বইতে দেখতে হবে, বাকিগুলো কন্ট্রিবিউশনটা স্মল, অনলি এটা ডমিনেট করছে। তাহলে মড জেড অনেক বড়, মানে মড জেড টু দি পাওয়ার এন অনেক বড়, তাহলে মড পি জেড অনেক বড়। তো একটা আর এর জন্য, একটা পার্টিকুলার কোনো আর এর জন্য মানে আমি পাবো যাতে করে মড জেড গ্রেটার ইকুয়াল টু আর হলে মড অফ পি জেডটা অনেক বড়। আর আর রেডিয়াসের সার্কেলটার ভিতরে তো অটোমেটিক্যালি 1 বাই পি জেডটা বাউন্ডেড হয়ে যাবে, কারণ এটা সার্কেলটা উইথ বাউন্ডারি একটা কমপ্লেক্স সেট। তাহলে সার্কেলের উপর অটোমেটিক্যালি সার্কেল উপরে ভিতরে বাউন্ডেড, আর সার্কেলের বাইরে মড অফ পিরিয়ডটা অনেক বড়, মানে মড অফ পিরিয়ডটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কে ফর সাম কে, তাহলে 1 বাই পিরিয়ডটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1 বাই কে। তাহলে সার্কেলের বাইরে তুই মড এফটাকে বাউন্ড করে দিলি, আর সার্কেলের ভিতরে কমপ্লেক্স সেট বলে অটোমেটিক্যালি বাউন্ডেড হয়ে যাচ্ছে, তাহলে হোল কমপ্লেক্স প্ল্যান এফ জেডটা বাউন্ডেড হয়ে যাচ্ছে। আর পি যেহেতু অ্যানালিটিক, 1 বাই পি অ্যানালিটিক, যেহেতু পি নন জিরো, তার মানে এফটা মানে 1 বাই পি জেডটা একটা বাউন্ডেড এন্টায়ার ফাংশন হয়ে যাচ্ছে, যেটা ফ্রম লিভিলস থিওরেম কনস্ট্যান্ট। এফ কনস্ট্যান্ট মানে পিও কনস্ট্যান্ট, বাট কি নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল, যেটা কন্ট্রাডিকশন। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলি? তাহলে একটা পলিনোমিয়াল মানে পি যদি পলিনোমিয়াল হয় তাহলে পিজের ম্যাপটা অলওয়েজ সাবজেক্টিভ হবে, তাই না? পি যদি একটা নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয় তাহলে সি থেকে সিতে পি ম্যাপটা অলওয়েজ সাবজেক্টিভ হবে। তো এখানে তুই যেকোনো একটা পয়েন্ট চুজ করতে পারিস, ডাব্লিউ, এবং তুই জানিস যে পিজেড ইকুয়াল টু ডাব্লিউ একটা রুট থাকবে অলওয়েজ। ফান্ডামেন্টাল থিওরেম গেল, সেটাই বলছি।
তো যখন ইমেজের মধ্যে পিটা ঘোরাফেরা করবে এরকম বিভিন্ন ভাবে, তখন বলছে কোনো না কোনো পয়েন্টে ডাব্লু কে হিট করতেই হবে, ডাব্লু কে হিট না করে বেরোতে পারবে না, যেন পলিনোমিয়াল সাবজেক্ট। ফান্ডামেন্টাল থিওরেম, ফান্ডামেন্টাল থিওরেম অ্যালজেব্রার হাজার রকম প্রুফ আছে, এটা একটা পার্টিকুলার প্রুফ প্রিভিলেজ থিওরেম ইউজ করে। তাহলে দেখ, আশা করি এটা বুঝতে পারবো। তো আমরা এটা করলাম কশিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে এফ এর উপর বাউন্ড দিলাম। এফ এর উপর এবং এফ এর সমস্ত ডেরিভেটিভ। এবার ইন্টার ফাংশন হলে তুই আরটাকে টেন্স টু ইনফিনিটি করতে পারবি। তোমার ডান দিকে বাউন্ডটা জিরোতে চলে যাচ্ছে, তার মানে এফ এন্ড ডাব্লিউ গুলো জিরো হবে ফর অল এন। সেখান থেকে তো হয়ে যাচ্ছে যে এফটা একটা কনস্ট্যান্ট ফাংশন। মেন ব্যাপারটা হচ্ছে যে কশি আর জেনসেন যেভাবে ভাবি ব্যাপারটা, দুটোর মিনিং এ সেম। তো সেখান থেকে আমরা দেখালাম যে এফ এর ডেরিভেটিভ গুলোকে বাউন্ড করলাম, সেখান থেকে আমরা রিভিলস থিওরেম পেলাম। রিভিলস থিওরেম পেলাম, সেখান থেকে আমরা দেখালাম ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। এটাই হচ্ছে মেন। তোমার কিছু বলার থাকলে বলো, কারণ মেন ইনটিউশন গুলো বল, এমনি আরো ফর্মালি তো পরে করবি। এন্টায়ার ফাংশনে আরো বিহেভিয়ার আছে, এগুলো পরে করবো। যেমন ধর, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এফ যদি এন্টায়ার হয়, তো সেটা ইমপ্লাই করবে এফ এর যে ইমেজটা এটা ডেন্স ইন কি হবে। এই থিওরিটা কি দেখেছিস? এটা খুব ইন্টারেস্টিং থিওরি। বুঝতে পারছি এন্টায়ার ফাংশন কতটা আর কি ডেলিকেট ব্যাপার। মানে অনেক কমপ্লেক্স কারণের ভিতরে সমস্ত পয়েন্টে কি ডিফারেন্সিবল হয়, তুমি তার ইমেজটা দেখিস। ইমেজের ভিতরে তুই যদি আরবিটারি একটা বল নিস,
কোনো একটা কোনো একটা বল নিলি, এতে সেন্টার করে আর রেডিয়াসে, ডেন্স মানে বোঝাচ্ছে এফের যে ইমেজটা তার সাথে এই বলের ইন্টারসেকশনটা নন এম ফর অল এ belongs to complex number for all are positive, তাই না? বুঝতে পারছি ওটা যে কোনো বলের ভিতর, মানে টেন্স মানে যা বোঝা যাচ্ছে যে কোনো বল নিলে তার ভিতরে ইমেজে একটা একটা পয়েন্ট পাবো, মানে সমস্ত কমপ্লেক্স ভিতরে ইমেজটা ডেন্সলি ছড়িয়ে আছে, সমস্ত জায়গায় ক্লাস্টার হয়ে আছে, ইউনিফর্ম স্প্রেড হয়ে আছে পুরো কমপ্লেক্স ভিতরে নেক্সট আজকে পুশ করবো না, এটা নিচে এটা পরের দিন পুশ করবো। এফ এন্টার হলে এসসিটা এই ব্যাপারগুলো কত ইন্টারেস্টিং ছাড়া বলতে। তো আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে পিকার্স থিওরেম, পিকার্স গ্রেড থিওরেম বলে, এটা শুনলে অবাক হয়ে যাবে। এটা বলছে যে এফ যদি এন্টার হয় তাহলে এফ এর ইমেজে অ্যাটলিস্ট একটা সরি অ্যাটমোস্ট একটা পয়েন্ট মিস হবে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট মানে অ্যাটমোস্ট একটা পয়েন্ট, মানে একটা পয়েন্ট বাদে অ্যাটমোস্ট একটা পয়েন্ট বাদে সবাই ইমেজে থাকবে এফ যদি এন্টার, এটা আগেরটা থেকে আরো স্ট্রং, শুধু ডেন্স না, বুঝলাম না এটা। মানে ইমেজের ভিতর ইমেজটা পুরো কমপ্লেক্স নাম্বার হবে এক্সেপ্ট ওয়ান পয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাপরে, একটা পয়েন্ট থাকবে না? অ্যাটমোস্ট একটা পয়েন্ট থাকবে না, মানে ইমেজের ভিতর দুটো পয়েন্ট নেই এরকম কোনই হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, এটা আগের থেকে আরো স্ট্রং, এটা অনেক স্ট্রং এবং এটা প্রুফ করা অনেক ডিফিকাল্ট। আমরা বলছি কার্ডিনালিটি অফ সি মাইনাস ইমেজ অফ এফ অ্যাট মোস্ট ওয়ান। বুঝতে পারছি, মানে কমপ্লেক্স নাম্বার কিন্তু সমস্ত জায়গায় ঘুরে ফিরে যাবে, সমস্ত জায়গায় ঘুরে যাবে, কোনো জায়গায় বাদ পড়বে না, অ্যাটমোস্ট একটা পয়েন্ট, এটা অনেক স্ট্রং, তাই না? এটাকে পিকার্স গ্রেড থিওরেম বলে। যেমন তোরা কি দেখি, ধর আমি ধর এফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড নিলাম, ই টু দি পাওয়ার জেড এর ইমেজটা কি বলতো? জেডটা কমপ্লেক্স হলো, ই টু দি পাওয়ার জেড এর ইমেজটা কি হয় বল? ই টু দি পাওয়ার জেড এর ইমেজ যেকোনো নন জিরো কমপ্লেক্স নাম্বার, তাই না? সি মাইনাস দা অরিজিন, তার মানে ই টু দি পাওয়ার জেড সব ভ্যালু নেয় এক্সেপ্ট অরিজিন, অরিজিন ছাড়া ই টু দি পাওয়ার জেড যেকোনো ভ্যালু নেয়। এবং পিকার্স গ্রেড থিওরেম বলছে ইন জেনারেল এটা ট্রু, যে কোনো এন্টার ফাংশন অ্যাট মোস্ট একটা ভ্যালু মিস করতে পারে, তার বেশি করবে না। আর যদি এন্টার ফাংশনটা ইন পার্টিকুলার পলিনোমিয়াল হয়ে যায় তাহলে তো কাউকে মিস করবে না, সবাইকেই নিয়ে নেবে, কারণ ফান্ডামেন্টাল থিওরেম আছে। এটা আমরা প্রুফ করতে পারবো না, এটা প্রুফ করতে অনেক মেশিনারি লাগবে, আর অ্যাটলিস্ট এইটা প্রুফ করা যাবে। এইটা আগেরটার থেকে উইকার থিওরেম, যে তোর ইমেজটা অ্যাটলিস্ট ডেন্স হবে, এটা প্রুফ করাটা কম্পারেটিভলি। এন্টার ফাংশনের যে ইমেজটা সেটা খুবই রেস্ট্রিক্টেড, এটাই বলতে চাইছি, এবং সেই জিনিসগুলোকে কমপ্লেক্স অ্যানালিসিসে এক্সপ্লোর করা যায়। এন্টার ফাংশনের ইমেজ যা খুশি হতে পারে, এবং সবকিছুর পিছনে আমাদের বিল্ডিং ব্লক কিন্তু ওই একটাই, কসির ইন্টিগ্রাল ফর্ম, কসি থেকেই সব ফলো করে। তো অ্যানালিটিক ফাংশনের মধ্যে অনেক স্ট্রাকচার আছে,
র্যান্ডম না, এবং সেই স্ট্রাকচারটা তো রিফ্লেক্ট হচ্ছে জেনসেন ইন্টিগ্রাল ফর্মুলার মধ্যে। জেনসেন ব্যাপারটাকে যেভাবে রিফর্মুলেট করছে এই জিনিসটা, যে সার্কেলের সেন্টারে যে ভ্যালুটা নেবে সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অন দ্য বাউন্ড। এফ ডাব্লিউটা হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই এফ ডাব্লিউ প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা ডিগ্রি। তো এটাই হচ্ছে মেন। ঠিক আছে, ওইটা এটা ফাংশনের ডেন্স নিয়ে যেটা না আরেকদিন বলবো। আর ইন্টিগ্রেশন একদিন, আচ্ছা, ইন্টিগ্রেশনটা একদিন না বলবো কেন, আজকে তো এমনি খুব একটা কেউ নেই। শাকনিকে তো নেট শেখাচ্ছে। আমার নেক্সট স্টেজ। হ্যাঁ, ও বলছিল কন্ট্রোলটা করতে, কন্ট্রোলটা করবো কিনা। তো ওটা মনে রাখিস ওই জিনিসটা, আহ, যেটা তোর বলছিলাম যে কমপ্লেক্স কমপ্লেক্স ডিফারেন্সিয়াবিলিটি অন এ রিজিয়ন ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যানালিটিক। কোনো পয়েন্টের নেইবারহুডে হলোমরফিক হলে অ্যানালিটিক হবে, এটা রিয়েল অ্যানালিসিসের ট্রু। তো কমপ্লেক্স ডিফারেন্সিয়াবিলিটি অনেক স্ট্রঙ্গার কন্ডিশন, এটাই বোঝা যায়। ঠিক আছে, কারো কিছু বলা থাকলে বল, না হলে লিভ করে দিতে পারি। কমপ্লেক্স চ্যানেলে পড়ছিস তো সবাই নাকি, মানে ফাইনাল ইয়ারে তো রয়েছে। তো অন্য কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারিস। আজকে রিলেটেড ছাড়া। অ্যালজেব্রা চাইলে অন্য কেউ পড়াতে পারে। কমপ্লেক্স অ্যানালিসিসটা আমার মনে হয় যে ঠিকঠাক ইনফিউশন দিলে সবারই খুব ভালো লাগবে, এই জন্য একটু কমপ্লেক্স অ্যানালিসিসটা বলার চেষ্টা করছি। ঠিক আছে, দ্যুতি, গুড নাইট। গুড নাইট।